ইরানের সাথে নাকি পাকিস্তান প্রতারণা করছে। ইরান আমার কাছে মনে হয়েছে দৃশ্যত এইবারের যে 12 দিনের একটা যুদ্ধ চলল ইসরায়েল ইরান, এবং সেখানে আমেরিকা যথারীতি তার নাকটা গলায় দিল। এর ফলে কিছু জিনিস ক্লিয়ার হয়েছে। এক হচ্ছে যে ইরানের সাথে যদি দুই একটা রাষ্ট্র থাকতো তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের হিস্ট্রিটা হয়তো এই দফায় অনেকখানি পাল্টে যেত। যেমন ধরেন সৌদি, রাশিয়া, চীন, পাকিস্তান, এদের মধ্যে কেউ, তুরস্ক যদি সাপোর্ট করত তাহলে হয়তো মধ্যপ্রাচ্যের এত বছরের যে ইকুয়েশন, মিডল ইস্টে পশ্চিমা রাষ্ট্রগুলোর যে আধিপত্যবাদ বিস্তার, সেইটার হয়তো অনেকখানি জবনিকাপাত ঘটতে পারত। এদিকে শোনা যাচ্ছে যে ইরানের পিছু হটে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পাকিস্তানের প্রতারণা। পাকিস্তানের, আপনারা জানেন যে নজিরবিহীন আতিথেয়তা পেয়েছে পাকিস্তানের সেনাপ্রধান হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে। এটা নিশ্চয়ই একটা সৌজন্য সাক্ষাৎ না, এটা তো বোঝাই যায়। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, পাকিস্তান আজকে ইরানকে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর আমেরিকা হামলা চালাতে চেয়েছে। পাকিস্তান তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। বেলুচিস্তানের সাথে ইরানের তো একটা বড় সীমান্ত আছে, আপনারা জানেন। তো সবকিছু মিলায়া বলা হচ্ছে যে পাকিস্তানের এই অবস্থানের কারণেই মূলত ইরান অনেকখানি দুর্বল হয়ে গেছে, যে কারণে এই যুদ্ধবিরতির মতো জায়গায় তাদেরকে যেতে হয়েছে। আসলে এই যুদ্ধবিরতি কতদিনের, কতক্ষণের, সেটা একটা প্রশ্ন। আপনারা দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিল যে 2 সপ্তাহ সময় দিল, তারপরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প 24 ঘন্টাও টাইম নেয়নি, হামলা চালায় ফেলছে। হ্যাঁ, সো এইটার যে কতক্ষণ এইটার লংজিভিটি আছে, কতক্ষণ দীর্ঘ হবে এই যুদ্ধবিরতি বলা মুশকিল। তবে আপনাদেরকে আমি বলে রাখি, এরপর কিন্তু পশ্চিমাদের টার্গেট হচ্ছে পাকিস্তান। কারণ পাকিস্তান হচ্ছে একটা প্রথমত মুসলিম দেশ, দ্বিতীয়ত পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনকারী মুসলিম দেশ। সুতরাং এইবার ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের যে অবস্থা হয়েছে সেটা কিন্তু পশ্চিমা বিশ্বকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে ইরানকে পাকিস্তান যে কোনো কারণেই হোক, হয়তো তাদের সেই সুযোগটা ছিল না, কারণ আমেরিকার কাছ থেকে তারা নানা ধরনের সহযোগিতা পেয়ে থাকে। তাদের সাথে ঋণের বিষয় আছে, তাদের সাথে আর্থিক সহায়তা, বিনিয়োগ, অনেক কিছু আছে। সে কারণে হয়তো পাকিস্তান ইরানকে সহযোগিতা করতে পারেনি। কিন্তু এইটার মধ্য দিয়ে আসলে পাকিস্তান ভবিষ্যতের জন্য তাদের অশনি সংকেত ডেকে এনেছে। আমি বলবো যে পশ্চিমা বিশ্বের পরবর্তী টার্গেট হবে পাকিস্তান, এবং তারপর টার্গেট হবে তুরস্ক, এবং তুরস্কের পর আর সৌদি তো আসলে আমেরিকার পকেটেই আছে। সৌদিকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তবে আমি একটা কথা বলতে চাই যে আমি খুবই একজন আপনি যদি বিশ্লেষক হিসেবে বলেন, আমি বলবো যে মুসলিম বিশ্বের যে দীনতা, একত্রিত হতে না পারা, একজন করে একটা করে দেশকে ধ্বংস করা হচ্ছে আর বাকিরা চুপচাপ বসে দেখছে, এইটার ফলাফল কিন্তু কখনোই ভালো হবে না। আর আরেকটা জিনিস বলে রাখি, আমার কাছে মনে হচ্ছে ট্রাম্পকে অনেকে পাগলাটে বলতে চায়, ট্রাম্পকে অনেকে বলে যে আনপ্রেডিক্টেবল ম্যান, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধের আর একটা সিগনিফিকেন্ট দিক আছে। সেটা হচ্ছে ট্রাম্প খুব সম্ভবত ইরানকে এবং একই সাথে ইসরায়েলকেও দুর্বল করতে চেয়েছে। আপনারা দেখবেন যে এই যুদ্ধের মধ্য দিয়ে এই 12 দিনে একটা জিনিস বের হয়ে এসেছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে যেরকম বলা হচ্ছিল যে কোনোভাবেই ওখানে কোনো মিসাইল যেতে পারবে না, ইরান কিন্তু সক্ষম হয়েছে। হয়তো তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে, কিন্তু ইরান কিন্তু ইসরায়েলের আকাশ সীমাকে ভেদ করে অ্যাটাক করতে পেরেছে। এইটা কিন্তু একটা বড় ইস্যু। আরেকটা বিষয় যে বাইডেন যেভাবে ইসরায়েলকে রক্ষা করতেন, রক্ষা কবচ হয়েছিল, এবার কিন্তু জর্ডান এবং আমেরিকা কেউই আকাশসীমায় সেই মিসাইলগুলো আটকানোর চেষ্টা করেনি। এটার মধ্য দিয়ে আমার মনে হয়েছে ট্রাম্প আসলে ইসরায়েলের যে একচ্ছত্র আধিপত্য, ইসরায়েলের যে উত্থান, সেটাকে কোথাও একটা দাড়ি টানতে চান। সেখানে কোথাও একটা
গতিটাকে কমিয়ে দিতে চায়, একটা ব্যালেন্স আনতে চায় আমার মনে হয়। এবং দিন শেষে আমি বারবারই বলি, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন পুরোদস্তুর ব্যবসায়ী। উনি আসলে ব্যবসাটাই বোঝেন। উনি এই যুদ্ধ খেলা খেলে এর মধ্য দিয়ে উনি ওনার প্রতিপক্ষকে ঘায়েল করবেন, কিন্তু পুরোপুরি যুদ্ধ করবেন। আর একটা বিষয় মনে রাখবেন, রাশিয়া, হ্যাঁ, রাশিয়া হচ্ছে সাইলেন্ট কিলার। তারা চুপ করে খেলতে পছন্দ করে। তারা খুব মানে তারা, আমেরিকা যেমন অনেক আওয়াজ দিয়ে যুদ্ধ করতে যায়, রাশিয়া কিন্তু এমনটা করে না। সুতরাং রাশিয়া কার দিকে থাকবে, রাশিয়া কার সাপোর্টে থাকবে, সেইটা কিন্তু যে কোনো বৈশ্বিক পরিস্থিতিতে একটা নির্ধারণী, মানে রাশিয়া হচ্ছে কি বলবো, যদি একটা ম্যাচ বলি বা যদি একটা যুদ্ধ বলি, যদি একটা রাজনৈতিক ইকুয়েশন বলি, রাশিয়া একটা বড় ফ্যাক্টর বরাবরই। এবং তারা যেহেতু চুপচাপ থাকতে পছন্দ করে, নিভৃতে তারা তাদের চালগুলো চালে, সুতরাং তাদেরকে আগে থেকে প্রেডিক্ট করা একটু কঠিন। আর এদিকে থাকলো চীন। চীন আসলে ব্যবসার মধ্য দিয়েই তাদের অবস্থান সুসংহত করতে চায়। এদিকে হচ্ছে সিল্ক রোড, যেটা চীন ইনিশিয়েটিভ নিয়েছে, এদিকে ভারত আরেকটা রোড করতে চাচ্ছে মধ্যপ্রাচ্যর মধ্য দিয়ে। এখন দেখা যাক এই বিষয়টা আসলে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি কোন দিকে থাকে এবং আমেরিকা কার সাথে থাকলে আমেরিকা বেশি লাভ হবে। আমেরিকা কিন্তু দিন শেষে সেদিকেই থাকবে। তো ইরান ইসরায়েল যুদ্ধ তো আপাতত বন্ধ হলো। আসলে কতদিনের জন্য বন্ধ হলো, কতক্ষণের জন্য হলো, এটা বলা মুশকিল। আর আমার ধারণা এই যুদ্ধ থেমে থেমে চলতেই থাকবে। তবে মুসলিম রাষ্ট্রগুলোর উচিত হবে নিজেদের কে সুসংহত করা, নিজেদের সিকিউরিটি এনশিওর করা। কারণ আমি আবারও মনে করে দিতে চাই, আমার প্রেডিকশন বলে ইরানের পর টার্গেট হবে পাকিস্তান, তারপর হবে তুরস্ক, এবং এরা চলে গেলে সৌদিকে, মানে সৌদির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমেরিকার খুব একটা বেশি সময় লাগবে না। এখন আপনি আপনাদের দেশের সিদ্ধান্ত, মুসলিম বিশ্বগুলো তারা একসাথে হয়ে লড়াইটা করবে, নাকি তারা একজন একজন করে নিজেদেরকে নিঃস্ব করে দিবে, খতম করতে হচ্ছে প্রতিপক্ষকে সাহায্য করবে, সেটা আসলে